রাজধানীর ভেতরে সবুজের রাজ্য হলো বোটানিক্যাল গার্ডেন। জাতীয় উদ্ভিদ উদ্যান হিসাবে ৮০০ প্রজাতির বৃক্ষের জন্য এ পরিচিত। অথচ বর্তমানে প্রেমিক প্রেমিকাদের ভিড়ে এখানে পা রাখার জো নেই। পরিবার নিয়ে আসা তো প্রশ্নই ওঠে না। ঝোড়ঝাপে ব্যাঙের বদলে ঘাটি গাড়ছে শত শত কপোতি। পারলে সাপের গর্তে গড়ে ফেলত স্থান। এখানে সেখানে শুধু জোড়া পেতে বসে। তানহা আশপাশ দেখে নাক মুখ কোঁচকাচ্ছে বারবার। শেষবার একজোড়া কাপড় দেখে পিউর কানে কাছে মুখ এনে বলে, দেখেছিস কি বেহায়া, পাবলিক প্লেসে বয়ফ্রেন্ডের মাথা কোলে নিয়ে বসে আছে। চাপা কণ্ঠ, অথচ শুনে নিল বাকিরা। প্রিয়াঙ্কা ভুরু গোটায়, তাতে তোর কোনো সমস্যা? পিউ বলল, আলবাত সমস্যা। এরা এরকম খুললাম পেপ করছে কেন? লজ্জা শরম নেই নাকি? তুই আর মুখ খুলিস না বোন। এতদিনে ধূসর ভাইয়ের সাথে প্রেমটা হয়ে গেলে নিজেও এই জায়গায় থাকতি। পিউ চোখ কপালে তুলে বলল, আমি কি যাতা বলছিস? ধূসর ভাই সামনে এলেই আমার নিঃশ্বাস আটকে আসে। ভেতর দাপাদাপি করি, গলা কাটা মুরগির মতো। আর তো এসব। যখন প্রথমবার বলতে থেমে গেল পিউ। ধূসর ভাই চুমু খেয়েছে সে কি আর সবাইকে বলা যায়? এসব তো নিজেদের একান্ত মুহূর্ত। ওই দিন তার কি অবস্থা হয়েছিল সে জানে। আক্কা পেত আর একটু হলেই নেত্রপটে সেই চিত্র উঠতেই ভিতরটা লুতিয়ে আসে কুণ্ঠায়। যে মানুষটার চোখ তুলে তাকানো মানে তার বিরসল পৃথিবী অনন্দিত। সেই মানুষের ঠোঁটের ছোঁয়া ঠিক কিম নামে সংখ্যায়িত করলে জুৎসই হবে। তানহা শুধালো, কি আটকে গেলি কেন? নেটওয়ার্ক স্লো। পিউ প্রসঙ্গ পাল্টাতে বলল, চুপ কর, আয় ছবি তুলি সবাই। সোনিয়া বলল, তোর ফোন থেকে তুলব? আমার ক্যামেরা ভালো না। তোরটা সুন্দর। আচ্ছা আয়। চারজন গলা ধরে দাঁড়ালো। তানহার দলের মধ্যে লম্বা সে সামনে গিয়ে ফোন উঁচু করে ধরল। পরপর কতগুলো ক্লিক করে নামিয়ে আনতেই সবাই ঝাঁপিয়ে পড়ল কাকে কেমন লাগছে দেখতে। প্রিয়ঙ্কা বলল, এই আমার সিঙ্গেল কয়েকটা ছবি তুলে দিবি কেউ? পিউ বলল, কলেজের ইউনিফর্ম পরেও তোর এত ছবি তুলতে মন চায়? দে না দুটো ছবি তুলে। ভালো না তুই? আচ্ছা কোথায় দাঁড়িয়ে তুলবি? তানহা হাত ইশারা করে দেখালো, ওই গাছটা নিচে যা, রোদ পড়তে মুখে দারুণ আসবে। প্রিয়ঙ্কা হৈ করে ছুটে গেল। পিউ চলল পিছনে। সে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, তাকায় আরেক দিকে। এটাই ছবির পোজ। পিউ ক্যামেরা ক্লিক করতে বলে, হাস। অনেকগুলো ছবি তোলার পর ক্লান্ত হয় মেয়েটা। এগিয়ে সে বলে, দেখি কেমন হয়েছে। পিউ গ্যালারি বের করে দেয়। স্কিপ করে এক একটা ছবি টেনে দেখল প্রিয়ঙ্কা। পিউরের চোখেও তখন স্ক্রিনে আচমকা একটা ছবিতে অক্ষিপট আটকে গেল। প্রিয়ঙ্কা ঠেলে সরাতে গেলেই ব্যস্ত কণ্ঠে বলো, দাঁড়া। তারপর নিজেই টেনে আগের ছবিটা আনলো। যতটুকু সাধ্য জুম করলো। ছবির পেছনে বেঞ্চে বসা এক জোড়া কপোতি বন্দি হয়েছে ক্যামেরায়। দুজনেরই গালে একাংশ দৃশ্যমান। অথচ পিউর চিনতে অসুবিধা হয় না এরা কারা। বিষয়টা তার মস্তক ভেদ করে চলে যায়। তিথি আসে সব, শুকিয়ে আসে উষ্ঠযুগল। বারবার জিভ ভিজিয়ে ছবিটা দেখতে থাকে। প্রিয়ঙ্কা কৌতূহলে শুধায়, কিছু হয়েছে? পিউ কম্পিত চোখ তুলল। তার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এখানে দাঁড়া, আমি আসছি। উত্তরে আসানা থেকে ইস্তফায় এগিয়ে গেল সে। তানহারা কাছে এসে শুধালো, কই গেল ও? জানি না। একটা শান বাঁধানো বেঞ্চে বসা দুটি ছেলে মেয়ে, মাঝখানে কিঞ্চিৎ দূরত্ব নেই তাদের। ছেলেটা লম্বা হাত ছড়িয়ে রাখা, সে ছুঁয়েছে মেয়েটির কাঁধ। বাদামের খোসা ছিলে এগিয়ে দেয় সে। মেয়েটি আনন্দ আর তৃপ্তি সমেত মুখে পড়ে। তার ঠোঁটে আশেপাশে লেগে থাকে অবশিষ্ট অংশ। ছেলেটি মাঝে মধ্যে
মুছিয়ে দেয় সযত্নে। দুজনে ব্যস্ত নিজেদের আলাপে। চারপাশে কোনো দিকেই কান নেই, মন নেই, দৃষ্টি তো বহুদূর। মেয়েটি অধর জুড়ে বিস্তৃত হাসি, আর তাদের কিছু কথা কানে আসে পিউরের। জড়ীভূত সে দাঁড়িয়ে থাকে আড়ালে। এই দৃশ্য, এই কথোপকথন তার স্নায়ু ফুঁপিয়ে আহত করে। বুঝতে আর এক ফোঁটাও বাকি নেই কিছু। ইকবাল আর পুষ্প 2 বছরের সম্পর্ক আজ প্রথমবার প্রকাশ্য হইল। পিউ এক এক করে সমস্ত কথা মিলিয়ে ফেলল। জানালার দিকে পুষ্প উকিঝুঁকি মারায় সেই ঘটনা। গভীর রাতে পাঁচিল টপকানো ছেলেটি। পুষ্প ইউনিভার্সিটি যাওয়ার দিন ইকবালের হঠাৎ আগমন, তার অগত্য ফোন, তারপর গ্রামের পদার্পণ। পিউ আস্তে ধীরে সব হিসেব গেঁথে নেয় মাথায়। ওরা দুজন দুজনাকে ভালোবাসে। তাহলে সাদিপ ভাইয়া, সেজমা যে ওদের বিয়ে ঠিক করলেন, তার কি হবে? ততক্ষণে তানহারা ওর পাশে এসে দাঁড়ায়। তানা কাঁধে হাত রাখে, ধ্যান ভাঙার তার। মেয়েটি কিছু বলতে চাইলে পিউ ঠোঁটে তর্জনী চেপে থামতে বোঝায়। আরেকবার তাকায় পুষ্প আর ইকবালের দিকে, তারপর নিঃশব্দে প্রস্থান নেয়। পিউ গার্ডেনে আর বসেনি, একটা মুহূর্ত থাকেনি। তার উদাসীন ভাবমূর্তি অন্যদের আনন্দের জল ঢালে, বুঝিয়ে দেয় কিছু একটা হয়েছে। তানা পুষ্পকে চেনে, সেও বুঝল ঘটনাচক্র, কিন্তু বাকিদের সামনে মুখ খোলেনি। নির্লিপ্ত পিউকে প্রশ্ন করেনি, চিন্তান্বিত, বিস্মিত সেও নিজেও। সাদিপের সাথে পুষ্পর বিয়ের কথা বলছিল পিউ, সে সবটা জানে। কিন্তু পুষ্প আপু অন্য কারোর সাথে প্রেমের সম্পর্ক, কি হবে এখন? পিউ যতটা প্রাণোচ্ছল ছিল আজ সব মাটি মিশে গিয়েছে। বাড়িতে ঢুকতেই সকল দুর্ভাবনা একসঙ্গে আছড়ে পড়ল মাথায়। বসার ঘরে তখন পরিবারের সবাই। তন্মধ্যে একজনকে দেখে চৌকাঠে থমকে রইল সে। আজমল ফিরেছেন রাঙামাটি থেকে। চুমুক দিয়েছে লেবুর শরবতে। রান্নাঘর থেকে ভেসে আসছে সুঘ্রাণ। সে যে আসবে কেউ জানত না। চমক দিতে চেয়েছিল, সফলও হয়েছে। উৎসবমুখর পরিবেশ প্রস্তুত। বাবা চাচারা অফিসে ফিরে বাড়িতে হাজির। 6 মাস পর ভাইয়ের সাক্ষাৎ হুল্লোড় বাঁধিয়েছে ঘরে। অথচ পীর অন্তঃপুরে একটু আনন্দের তল পেল না। সেজ চাচুর আগমন কিছু পুরানো কথা মনে করিয়ে দেয়। মুখটা ফ্যাকাশ হয়ে আসে। মেজমা কে বলতে শুনেছিল না, তুমি ফিরলেই বিয়ের কথা তুলব। পিউরের বুক ছ্যাঁত করে উঠল আশঙ্কায়। সেজ চাচু ফিরেছে, তাহলে এখন সাদিপ ভাইয়ের সঙ্গে আপুর বিয়ে আলোচনা হবে। অথচ সে আগে মন দিয়ে বসেছে ইকবাল ভাইকে। নিশ্চয় আপু রাজি হবে না বিয়েতে। আপু রাজি না হলে সেজমা কষ্ট পাবে, মনক্ষুণ্ণ হবে। আর তারপর ওদের এই একান্নবর্তী পরিবার ভাঙন ধরবে না তো? পিউরের চেহারা শুষ্ক হয়ে আসে। মাথায় ভাঙে অন্তরিক্ষ। পিউ মা যে ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। আজমলের স্ফুট আওয়াজ পিউর সম্মতি ফেরায়। টেনে টুলে জোর করে হাসি ফোটে উষ্ঠে। কাপা পায়ে এগিয়ে যায়। সালাম দেয় রুদ্রকণ্ঠে। আজমল জবাব দেয়। সেনে হাত বাড়িয়ে কাছে ডাকলেন। পিউ গেল। চাচার গলা ছড়িয়ে ধরল, কিন্তু ভেতর থেকে হাতিয়ারের উচ্ছলতা খোঁজ পায় না। আজমল কত কিছু কিনেছেন, বাড়ির সবার জন্য টুকিটাকি এনেছেন। পিউ আছে তালিকায়। এত সব জিনিসপত্র তার নিষ্প্র উত্তেজনা ভেতর আনতে ব্যর্থ। আজমলের পাশে বসে ঘরভর্তি মানুষগুলো মুখে একবার দেখল সে। এই গল্প, এই হাসি, এই আনন্দ সব একই রকম থাকবে তো? কোনো ফাটল ধরবে না তো? সেজমায়ের সাথে এই সুসম্পর্ক বজায় রাখবে তো ওদের? তার দুশ্চিন্তায় হৃদয় কাঁপছে। সে তো নিজের বাবাকে চেনে। সেজ চাচু
একবার ছেলের জন্য আপুকে চাইলে ফেরাবেন না উনি। ভাইয়ের আবদার মাথা পেতে পূরণ করবেন। আপু কেঁদে মরে গেলেও শুনবে না বারণ। পিউ আর ভাবতে পারল না। চক্ষু বুজে আসছে ক্লান্তিতে। রাজ্যের সব চিন্তা কেন ওর এই ক্ষুদ্র মস্তিষ্কে আসবে? একবার ধূসর ভাই, একবার আপু, সবাই মিলে কেন এরকম করছে? কেন আপু আগে জানালো না? এই সত্যটা জানালে সেই দিন সেজুমাকে নিষেধ করতো সে। এতটা দিন ধরে বোনার স্বপ্ন একটু তো কম হতো। কত নাটক, কতটা লুকোচুরি ইকবাল ভাই বা কী করে পারলেন লুকাতে? অভিমানী কিশোরী মন আবার ছেয়ে যায়। তীব্র অনুরাগে হানা দেয় ভিতরে। চটপটে পিউর দুরন্তপানা আশানুরূপ পায় না আজমল। জিজ্ঞেস করেন, তুমি কি অসুস্থ পিউমা? পিউ দুদিকে মাথা নাড়ালো, বলল, একটু ক্লান্ত, ফ্রেশ হয়ে আসছি চাচু। হ্যাঁ হ্যাঁ যাও। পরীক্ষা কেমন দিলে? ভালো। তারপর মৃদু পায়ে ঘরের দিকে এগোয় সে। দৌড় চাপিয়ে দিতেই চোখ ছাপিয়ে অশ্রু নামলো। সাংঘাতিক ঝড়। পরিবারটা এলোমেলো হয়ে যায় যা। জন্ম থেকে পেয়ে আসা মানুষগুলো মমতাময়ী সব মায়েদের ছোঁয়া মেলবন্ধনে এই পরিজন দুবাক হলে সহ্য করতে পারবে না সে। পিউরের কান্না দমকে কণ্ঠনালী বন্ধ। সব খারাপ কেন ওর সাথেই ঘটবে কেন? মিটিং শেষ। মার্কার সিলেকশন হলো লটারিতে। মেয়র নির্বাচনে ধূসরের দল দাঁড়াবে টস মার্কা নিয়ে। আর আজ প্রথম রাজপথে নেমেছে ওদের দলীয় স্লোগান। ধূসর আর গেল না সেখানে। মিটিংয়ের আগে আগে হন্তদন্ত হয়ে ইকবাল হাজির হওয়া শাস্তিস্বরূপ ওকে পাঠিয়েছে। বেচারা দিয়েছেও হাসি মুখে। ধূসর এতটা সামলায় বলে সে গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াতে সক্ষম। পুষ্পটা সাথে হয় দৈনিক সাক্ষাৎ। মাঝে মধ্যে হাসি পায়। ভালো মানুষ ছেলেটার সাথে সুযোগ নিয়ে ওর বোনের সঙ্গে প্রেম করছে বলে। আবার ভয় লাগে যেদিন ধূসর জানবে কটা হার যে ভাঙবে তার। ভাঙলে ভাঙুক, ওর অধিকার আছে ভাঙার, কিন্তু ভুল না বুঝুক, বন্ধুত্ব নষ্ট না হোক। তাই ভয়ে মাসের পর মাস পুষ্পর ডাকে সাড়া দিতে পারেনি। ধূসরের মতো অনুভূতি আটকে রাখার প্রবল ক্ষমতা তার ছিল না। শেষমেশ অসফল হয়েছে। ভাগ্যিস হয়েছিল, না হলে পুষ্পরানী মিস হয়ে যেত কপাল থেকে। একটা পুষ্পর জন্য ইকবালের শরীরে 100টা হাড় বিসর্জন দিতেও প্রস্তুত। ধূসর যখন বাড়ি ফেরে তখন মহল নিস্তব্ধ। যে যার ঘরে। কেউ বা ঘুমিয়ে। আজমল বাড়ি ফিরতেই তাকে ফোন করেছিলেন। সে চেষ্টাও করেছিলেন তাড়াতাড়ি ফেরার। কোনো ক্রমেই কুলিয়ে উঠতে পারলেন না। ধূসর ভাবল একবার দেখা করবে এখন, পরে আর গেলে না। চাচ্চু জার্নি করে এসেছে যখন বিশ্রাম নেই। আগামীকাল তো দেখা হচ্ছে। নিজের কামরা ঢোকার পূর্বে অভ্যাসবশত আর একটা ঘরে চোখ বোলায় ধূসর। আলো নেভানো, দরজা খোলা। অমনি ভুরু বেঁকে এলো তার। দুপা এগিয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। পিউ রুমে নেই। রাত তো অনেক। পরীক্ষা চলছে। এই সময়টা পড়ার টেবিলে থাকেও সারা বছর পড়ে না, ফলে আগের রাতে নিউটন বনে যায়। সেই মেয়ে আজ বাতি নিভিয়ে কৌতূহলে ধূসরের ভেতর ঢোকে। জানে না গলে আসা আলোয় বেশ বুঝছে বিছানা ফাঁকা। মেয়েটা গেল কোথায়? ধূসর আবার নিচে নামলো দোতলা থেকে। বসার ঘরে দুমাথা, রান্নাঘরের সব জায়গা দেখল। সন্দেহের পরীক্ষা করলো নিজের কামরাও, অথচ কোথাও নেই পিউ। সবশেষে মাথায় এলো ছাদের কথা। রাত 1টা পেরিয়েছে। পিউ ভীতু। ছাদে থাকা কথা নয়। বাড়ির ভিতরে নেই যখন হয়তো ওখানে। ধূসর
অত সৎ হিসেব কষতে গেল না। উদ্ভ্রান্ত ভঙ্গিতে পা বাড়ালো। ছাদের দরজাটা হা করে খোলা, অন্য সময় লাগানো থাকে ভেতর থেকে। ধূসর ফটফটে কদমে ছাদে এসে দাঁড়ায়। রেলিং ঘেঁষে দাঁড়ানো পিউকে দেখতেই প্রাণচঞ্চল ঘটে। বুকে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে সে। পরপর চোখে তাকায়। বিগড়ে গেছে মেজাজ। জোরালো পায়ে এগিয়ে গেল, কথাবার্তা ছাড়া। পিউরে কনু চেপে নিজের দিকে ঘোরালো। ফটাফট ধমক ছুটল। সমস্যা কি তোর এত রাতের ছাদে? পিউ চমকে গেল, ঘাবড়া। ধূসরকে দেখে পরিমাণ ছাড়ল সেসব, কিন্তু তার মুখশ্রী পরিলক্ষিত হতেই ধূসরের কথা থেমে যায়। পিউরের ভেজা গাল, নেত্রযুগল সত্য ওঠা রাগটুকু মিশিয়ে নেয় হাওয়ায়। উল্টে উদ্বিগ্ন হয়ে তাকায়। পিউর চোখ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে অশ্রু। ঠোঁট ফুলছে সেই দমকে। ধূসরে শৌলপ্রান্ত জ্বর হয়ে আছে। সে সব ঝামেলা ইতি টেনেছে কাল। নতুন করে তো কিছু করেনি, তবে কাঁদছে কেন মেয়েটা? গভীর গলায় বলল, কি হয়েছে বলতে দেরি? অতিবিলম্বে পিউ বুকের উপর ঝাঁপ দেয়। প্রথমবার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে তাকে। মানুষ যখন খুব দুঃখ পায়, কাছের কাউকে দেখা, তার সান্নিধ্য সেই দুঃখ উগলে আনে দ্বিগুণ। পিউরে এলো। ধূসর তো এর কাছের মানুষ নয়, বরং এই বসুন্ধরায় তার সর্বাধিক প্রিয় মানুষ। ধূসর থমকে গেছে। বিস্ময়াভিভূত সে, তৈরি না থাকায় সহসা পিছিয়ে গেল এক কদম। পিউ শক্ত হাতে ঝাপটে ধরে কেঁদে ওঠে হু হু শব্দ করে। আশঙ্কায় ধূসরের মাথা ফাঁকা হয়ে আসে। ভীতিকে রুদ্ধ হয় শ্বাস। হাঁসফাঁস করে ভিতরটা। পিউ কেঁদেছে, বহুবার কেঁদেছে, কিন্তু তাকে ভিন্নতা ছিল। এইভাবে তাকে জড়িয়ে কাঁদেনি। ধূসর অধৈর্য হাত রাখে পিউর মাথায়, অথচ খুব ধীর স্থির কণ্ঠে জানতে চায়, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? পিউ জবাব দিল না। কাঁদছে তখনও। ধূসর আবারও শুধালো, পরীক্ষা খারাপ হয়েছে? পিউ নাক টেনে দুদিকে মাথা নাড়ে। ধূসর বুক থেকে ওর মাথাটা সরিয়ে আনলো। তুলতুলে গাল দুটো নিকেট হস্তে তালুতে ধরল। চোখে মুখে প্রশ্রয় ঢেলে অত্যাধিক মোলায়েম স্বরে শুধালো, তাহলে কাঁদছিস কেন? আবার কেউ আমার নাম লিখেছে হাতে, না কেউ আমায় জড়িয়ে ধরেছে? ধূসর অপ্রকাশ্য চাইল সহজ হোক, কিন্তু হাসল না। উল্টে সপ্তদশীর মেয়ে কোটরে জল উষ্টে পড়ে গাল থেকে। গলা গড়ায় বিশ্রামহীন। বোঝার স্বরে সংখ্যা নিয়ে বলল, খুব বড় ঝড় চলছে ধূসর ভাই। সেই ঝড়ে আমাদের পরিবারটা এলোমেলো হয়ে যাবে না তো? ধূসরের সাবলীল অভিপ্রায় চট করে বদলে গেল। পরিবার শব্দটা টনক নল মস্তিষ্কে। গুরুতর কণ্ঠে বলো, খুলে বল। পিউ বুঝতে পারল না কি বলবে। সত্যিটা জানার পর ধূসর প্রতিক্রিয়া ভাবতেই জমে যাচ্ছে তুষারের ন্যায়। সে দুজন মানুষকে ঘিরে প্রসঙ্গ, একজন ওনার প্রাণের বন্ধু, অন্যজন তার বোন। ধূসর ভাইয়ের রাগ সে জানে, যদি ইকবাল ভাইয়ের সাথে বন্ধুত্ব নষ্ট হয়। আতঙ্কে পিউ সংকুচিত চোখ মুখ ধূসরের উপর প্রভাব ফেলে না। সে উৎকণ্ঠা অহিংস পুর কণ্ঠে বলে, তুই বলবি পিউ? পিউরের শরীর কাঁপছে, বিভস তার অঙ্গ প্রত্যঙ্গ। বলল, কি বলবেন না? দ্বিধাদ্বন্দ্বে মস্তিষ্ক চৌচির। সময় নিয়ে ধূসরের চোখের দিকে তাকায়। আরক্ত অক্ষিপট বলতে বাধ্য করে। পিউ বেগ নিয়ে জিভ ঠেলে জানায়, ইকবাল ভাইয়া আর আপু দুজন দুজনাকে ভালোবাসে।